দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাশরাফি শশী। শিরোনাম রেখেছি নির্বাচন আগানো পেছানোর রাজনীতি। দুজন অতিথি আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দিচ্ছেন। আজকে আমাদের সঙ্গে আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। একই সাথে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা অনেক দিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন। বিএনপি 4 জনের নাম প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। জামাত কাদেরকে নিয়ে আপত্তি করছেন সেই নামগুলো আমরা এখনো জানি না। এনসিপি কাদেরকে নিয়ে জোর আপত্তি সেটাও আসলে ঠিক পরিষ্কার নয়, অন্তত আমার কাছে। আপনার কাছে কি পরিষ্কার কারা এই সকল বিতর্কিত উপদেষ্টা? বিএনপি যে 4 জনের নাম দিচ্ছে, এটা কে কে আপনি জানেন? আমি গণমাধ্যমে অবশ্য দেখলাম যে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান সেই তালিকায় আছেন। 2 জন ছাত্র উপদেষ্টা তারা আছেন। না, তারা যে কথাটা বলেছে, যেখানে গণমাধ্যমে দেখেছেন, তারা সেখানে কাকে কোট করেছে? বিএনপির কোনো নেতাকে কোট করেছে না করেনি? না, আনুষ্ঠানিকভাবে হয়তো বা বলা তাহলে হয়নি। ওটা হলো আন্দাজের কথা। ঠিক আছে, আপনি আন্দাজের আপনার কথা আমরা মূল্যায়ন যাবো না। অনুযায়ী তাহলে বলুন। কারণ আমার কথাটা হলো, এখন জিনিসটা কি জানেন, আমি বলি আপনাকে, যে 3টা দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে এবং 3 দলের অনেক কথার মধ্যে একটা কমন কথা হলো যে 3 দলে কিছু কিছু উপদেষ্টা সম্পর্কে তাদের যে সীমাবদ্ধতা, তাদের যে লিমিটেশনসগুলো তারা বলেছে এবং আপত্তির কথাটা জানিয়েছে। এবং আপত্তির রেজাল্ট হিসেবে তারা সরাসরি আসলে বলেইছে এদেরকে বাদ দিতে হবে। 3 দলই বলেছে। এখন কথাটা হলো যে বিএনপি যাদের কথা বলেছে তাদের কথা কি এনসিপিও মিন করেছে? না, করেনি। 3টা দলের মতামত নিয়েছে, আরও অনেক দল আছে তাদের মতামত নেন, তারাও অনেকের নাম বলবে। তাহলে বটম লাইনটা কি? বটম লাইনটা হলো, এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মোরললেস প্রায় সবার বিরুদ্ধেই এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো কোনো না কোনো দলের কোনো না কোনোভাবে এক ধরনের আপত্তি আছে এবং তারা মনে করতেছে ওই উপদেষ্টাটা থাকলে পরে আমি নির্বাচনে সুবিচার পাবো না। যদি এই হয় রিয়েলিটি, তাহলে এই উপদেষ্টা মণ্ডলী সবাইকে চেঞ্জ করতে হয় এবং করা উচিত। আমি পার্সোনালি মনে করি করা উচিত। উচিত কেন সেটা আমি বলি, আমি নিজেও তো, আমার তো একটা মানুষ পাই, আমারও তো কিছু হুশ জ্ঞান আছে, আমিও তো কিছু কিছু বুঝি, আমার মতো করে বুঝি। আমার বুঝতে হয়তো ভালো না, কিন্তু আমি তো আমার মতো করে বুঝি। আমার বুঝতে হলো যে এই কয় মাসে, এই গত 1 বছরে, 1 বছরের আর কয়েক মাস হয়ে গেছে, এই সময়ে মানে মোটামুটি ধরেন আপনার সিংহভাগ উপদেষ্টা তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে তারা প্রমাণ করেছেন তারা কোনো না কোনো দলকে খুশি করতে চান। এবং এটা তো এনসিপি বলেওছে যে আমাদের উপদেষ্টা দিয়ে বলা হচ্ছে, বিএনপির উপদেষ্টা না এখানে, বিএনপি এই উপদেষ্টাদের মধ্যে অনেকে তো বিএনপি করছে, এখানে ঢুকাইছে, অনেকে জামাত ঢুকাইছে, অনেকে ইউনূস সাহেব নিজেই ঢুকাইছে, গ্রামীণ ব্যাংক থেকে আনছে, চট্টগ্রাম থেকে আনছে। তাহলে সমস্ত উপদেষ্টাই হয় ইউনূস সাহেবের মাধ্যমে আসছে, নয় বিএনপির মাধ্যমে আসছে, নয় জামাতের মাধ্যমে আসছে, নয় ছাত্রদের মাধ্যমে আসছে। এবং এর মধ্যে ইউনূস সাহেব ছাড়া সবাই তো নির্বাচন করতেছে। আবার ইউনূস সাহেব আবার একবার বলেও ফেলেছিলেন যে আমি ছাত্রদেরকে বললাম তোমরা দল করো। তার মানে এই দলের গডফাদার তো সে নিজেই, কাজে উনিও তো পক্ষপাত দুষ্ট ভাই, হিসেবে কিন্তু ক্লিয়ার। এখন তার সম্বন্ধে বলা যাবে না তা তো না, সে তো আর ঈশ্বর না, কাজে সবাই সমালোচনা করা যাবে। কাজে সেক্ষেত্রে আমি মনে করি আসলে ইউনূস সাহেব এই সরকার দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাহলে এত আকাঙ্ক্ষিত যে নির্বাচন হবে ওনাকে দিয়ে করাইতে হবে এরকম কোন আইন আছে নাকি? ওই আন্দোলনের সময় এটাই শর্ত ছিল যে ইউনূস সাহেবকে দিয়ে নির্বাচন করবো আমরা, এই জন্য আন্দোলন করতেছি। আবার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবে কি পারবে না সেটারও তো একটা, ওটা তো আবার আইনগত দিয়ে গেলেন আপনি। ওই আইনগত দিয়ে গেলে আরেক ঝামেলা আছে। ঝামেলাটা কোথায় আমি বলি, ওই আইনগত দিয়ে গেলে তখন হবে আপনার সংবিধানে আলোচনা উঠবে, তখন বলবেন সংবিধানে এই সরকার নাই। এখন যদি আপনি সংবিধানে ওটা মানেন, যে সংবিধানে তো এটাও আছে যে আপনার পিছনে বঙ্গবন্ধু ছবি থাকতে হবে, এখনো আছে।
তাহলে আপনি কোনটা মাসুদ মানবেন? ভাই, আবার ওইটা যে বলতে গেলে রাজনৈতিক আর ঝামেলা দলগুলোর কথা করতে, ওই বলছেন, ঝামেলা আমরা না যাই। তারা কিন্তু আবার এই বিষয়ে একমত যে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন আবার তারা যাচ্ছেন না। আপনি কে, যেমন তারা বলছেন যে একেবারে খোল নলছে পাল্টে দিতে হবে, বিএনপি যে তারা বলেছেন হ্যাঁ কিছু কিছু ব্যাপারে আমাদের না, 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 আপত্তি না। আছে, ঠিক আছে, সেটা ঠিক আছে। ধরেন আপনার এত বড় একটা এই কর্নারে এই কয়টা বলছে বিএনপির জন্য, আবার এই কয়টা বলতেছে জামাতের জন্য, আর এই কয়টা বলতেছে এনসিপি, তাহলে তো পুরাটাই হয়ে গেল, হয়ে গেল না? আপনি বিএনপির আপত্তি আছে ওনাকে নিয়ে, ওকে ওনাকে নিয়ে আপত্তি, জামাতের আপত্তি আছে আমাকে নিয়ে, এনসিপির আপত্তি আছে আপনাকে নিয়ে। কারণ আপনি যাচ্ছেন সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, তো সকল দলের কাছে আমার তিনজনে কেউ গ্রহণযোগ্য না, এই টকসই হবে না, তাহলে তো টকসই হবে না, তাই না? আপনি ওইভাবে ভাবেন। আপনার মানে মতামতকেই ধরে যদি আমি বলি যে তাহলে মনে করেন যে আপনি যেমনটি বলছেন যে সবাইকেই পরিবর্তন করে দেওয়া দরকার, সবার গ্রহণযোগ্যতার যে সীমা আছে সেই সীমাতে সকলে আসলে যাচ্ছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাকে যদি অপসারণ করতেও হয় কোন প্রক্রিয়াতে হবে? সহজ প্রক্রিয়া তো, তারা হয় পদত্যাগ করবে। অপসারণ কিভাবে হলো? নাহিদ ইসলাম কিভাবে এখান থেকে বেরোলো? পদত্যাগ মানে করতে তিনি তো হবে। পদত্যাগ করলেন ধরেন। অন্য পদত্যাগ কয় না, তারা বুঝে না তাদের নিয়ে পাবলিক কিভাবে। দেখেন আজকে একটা নিউজ বেরিয়েছে আপনার প্রথম আলোতে, যে সেপ্টেম্বরের মাঝামাঝিতে প্রধান উপদেষ্টা দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলছিল যে তোমরা সরে যাও। তারা সরবে না কেন? আপনি সরবেন না কেন? কেন সরবেন না? সরবো না কেউ নেই, আমি এই চেয়ারে মজা পেয়ে গেছি, কিন্তু সরবো না। আমি যদি একটা দিনও বাড়তি থাকতে পারি, একদিনও আমি দুই একটা ফাইলে সাইন করতে পারি। কিন্তু মাসুদ ভাই, মতলবটা তো আপনি ধরেন এখন এই পর্যবেক্ষণ দিতেই পারেন যে এই চেয়ারের মজা পেয়ে গেছি এখন সরবো না। এই দুজন ছাত্র প্রতিনিধিকে যখন উপদেষ্টা করা হলো, সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য বলা হচ্ছিল যে স্টুডেন্টস ভয়েস, তারা তদারকি করবেন, নজরদারি করবেন, সরকারকে সঠিক পথে রাখবেন। সঠিক পথে এখনো রাখতে পারেন নাই, তাই পদত্যাগ করছেন না। তো আগে এই গত এক বছর সে যা পায় নাই, আগামী 2 দিনে সেটা পারবে? বরং এক বছর অন্য জিনিস দেখছি আমরা, নীলা মার্কেট দেখছি, ওয়েস্টিন দেখছি, এগুলি দেখছি, বুঝছেন না? তখন ওগুলি দেখছি। আচ্ছা নাজমুল, অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান ভাই অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন, মিটিমিটি হাসছিলেনও। বিএনপির যে অভিযোগ যে কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে, এই বিশেষ দল বলতে জামাতের দিকে ইঙ্গিত করা হয় অনেক সময়। জামাতও যখন এই একই সুরে কথা বলে বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন যে বিএনপির হয়ে অনেকে কাজ করছেন। মাসুদ কামাল ভাই যেমনটি তো বললেনই, সর্বশেষ বিএনপি বলে এসেছে যে প্রশাসনে বা নির্বাচন কমিশনে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এমন কেউ যেন না থাকে, এটার নিরপেক্ষ নির্দলীয় লোকজন যেন থাকা লাগবে। নিরপেক্ষ নির্দলীয় লোকজন আসলে কারা? কোনো তালিকা কি বিএনপি প্রস্তুত করেছে, জমা দিয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথম মাসুদ কামাল ভাই যেভাবে জিনিসটা ব্যাখ্যা করলো চমৎকারভাবে এবং খুব সহজভাবে বাস্তব এবং সত্য কথাগুলো তুলে ধরলেন। কিন্তু আবার যদি আমরা অন্যদিকে তাকাই, সব উপদেষ্টাকে বাদ দিয়ে আমি তাহলে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করব এত দ্রুততম সময়ের মধ্যে? মোট কথা হচ্ছে যে যারা আছে তাদের মধ্যে যারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে, কিংবা যাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে, তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। তারা থাকুক এবং তারা ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ এবং ব্রিলিয়ান্ট। প্রশ্নটা হচ্ছে যে যারা পক্ষপাতদুষ্ট বা যারা এই গুরুদায়িত্ব পেয়ে সবসময় নিজেদের স্বার্থ, নিজেদের আখের গুছাচ্ছে বা কোনো একটা দলকে ফেভার করছে, বাড়তি সুবিধা দিচ্ছে, তাদের ব্যাপারে তো বিএনপির আপত্তি থাকবেই। শুধু বিএনপি না, মানে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কোন কোন উপদেষ্টা অন্য দলকে বাড়তি এটা ফেভার আমাদের দিচ্ছে? যে প্রতিনিধি দল ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলেছেন, সেখানে নিশ্চয়ই তারা এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে, যেটা এখনো মিডিয়াতে আসেনি, যার ফলে আমি এটা মানে বলতে ঠিক পারছি আছে, না। নাম না হয় না জানলাম, মানে এমন কোন ঘটনা বা ইনসিডেন্ট কি আপনি আমাদেরকে বলতে পারবেন যে অমুক ঘটনার মাধ্যমে বিএনপি বুঝতে পারলো যে এই উপদেষ্টা আসলে একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে? না, এটা তো ওপেন সিক্রেট। কোন কোন উপদেষ্টা কোন কোন দলকে ফেভার করে, তাদের পক্ষ হয়ে কথা বলে, তাদেরকে সাথে নিয়ে রাতে মিটিং করে, বা ওই ছাগল জবাই দিয়ে মাংস খায়, কে নীলা মার্কেটে যায়, কে ওয়েস্টিনে যায়, কাদের সাথে যায়, মানে এটা তো ওপেন তারা কি সিক্রেট। মানে বিএনপি যে অভিযোগ যে জামাতের পক্ষ থেকে বা তাদের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, বিমাতা সুলভ আচরণ করছে বিএনপির প্রতি,
কোন একটা উপদেষ্টা ছাগল জবাই করে মনে করেন খেয়েই নিল, তো সেটাতে জামাতের প্রতি পক্ষপাতিত্ব কিভাবে হচ্ছে? না, জামাতের প্রতি পক্ষপাতিত্ব আপনারা একটু প্রশাসনিক যে মেকানিজম সেখানে একটু খোলা দৃষ্টিতে দেখেন যে এখানে কারা কারা বসে আছে এবং তারা কি কি কাজ করছে। মানে যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটা কিন্তু আপনারা জানেন না, আর সব জিনিসই কিন্তু মিডিয়ায় প্রকাশ করা যায় না। আপনারা দেখেন যে প্রশাসনের যারা কি পজিশনে রয়েছে, সচিবালয়ে যারা রয়েছে, ডিসি যারা, এসপি যারা, এই বদলির জন্য, এই তদবিরের জন্য অপর কিছু রাজনৈতিক সংগঠন কিভাবে উঠে পড়ে লেগেছে যে তাদের এটা চাই। সেজন্যই বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে যে স্পষ্ট বার্তা দিয়েছে যে নির্বাচনকালীন সময়ে এই সকল কি পজিশনগুলোতে অবশ্যই নিরপেক্ষ, দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তারা যেন দায়িত্ব পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে ফিরবো। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, তাদের প্রশ্ন একটু শুনে আসতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে মাসুদ কামাল স্যারের কাছে, কারণ সে আমার কাছে খুব প্রিয় লোক, বাস্তবসম্মত কথাগুলো বলেন, তুলে ধরেন। তো আমার কথা হচ্ছে যে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 4 জন উপদেষ্টা সম্পর্কে যে মন্তব্য করলো, বিরূপ মন্তব্য করলো, তো বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে বিরূপ মন্তব্য করলো না কেন? কারণ প্রধান উপদেষ্টা তো দেশ চালাতে ব্যর্থ। আমরা তো খুব কষ্টে আছি ভাই। তৃণমূল পর্যায়ে আসেন, আপনারা তো টেবিলের রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে আসেন, দেখেন দেশের কি অবস্থা, গরিব না খেয়ে মারা যাচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি, কামাল স্যার কি বলবেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুন্নি হায়দার বলছি। জি। আমার প্রশ্নটা হয়েছে নির্বাচন কি আগে না পরে, সেটা হচ্ছে দেশে বর্তমান নির্বাচন করার এই সরকারের, বিশেষ করে এই বর্তমানে এই গভর্নমেন্টের আপনার ক্যাপাসিটি আছে কিনা। কারণ আইন শৃঙ্খলার যে অবস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের যে বাপ ছেলের ডায়লগ, যেইভাবে অস্থিরতা বাড়তেছে ডে বাই ডে, বিশেষ করে এই সরকারকে আমার ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা কেউ ওনাকে সাহায্য করবে না নির্বাচনকালীন সময়ে। অতএব এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ওয়েস্ট এবং ক্যাজুয়ালিটির দিকে দিয়ে আমার মনে হয় এটা অনেক সবচেয়ে একটা খারাপ উদাহরণ হয়ে যাবে। সেই জিনিস থেকে ডক্টর ইউনূস এর মতো নিতে পারবেন? কারণ উনি আমাদেরকে অনেক আশার আলো দেখিয়েছেন। ছোটকালে পড়েছিলাম আমাদের দেশে কবে হবে সেই ছেলে, কথা নয় কাজে বড় সে হবে। ভাবছিলাম উনি সেই ছেলে, কারণ উনি তো কথা কম বলে বাংলাদেশ মিডিয়ার সাথে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দুজন দর্শকেরই প্রশ্ন আমরা শুনলাম। আমার মনে হয় মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে আসব এই প্রশ্ন নিয়ে। নাজমুল হাসান ভাই, বিএনপি কি মনে করে? দর্শক যে প্রশ্নটি করলেন যে এই সরকারের নির্বাচনের ক্যাপাসিটি আছে কিনা, বিএনপি তো প্রথম থেকেই সরকারের উপরে নির্ভরশীল, সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে। আপনারা কি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের ক্যাপাসিটি আদৌ আছে? বিএনপি সবসময় আশা করে যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, কারণ আমাদেরকে তো আশা নিয়ে থাকতে হবে, হতাশাবাদী হলে চলবে না। সেই সাথে সাথে আপনি লক্ষ্য করবেন বিএনপি কিন্তু বিভিন্ন স্টেটমেন্টে, বিভিন্ন বিবৃতিতে এই শঙ্কা প্রকাশ করেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গতিতে চলছে না। আমরা বহুবার বলেছি যে আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে বা শৃঙ্খলা পরিপন্থী কাজ করে, তাদেরকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দিচ্ছি, একবারে প্রাথমিক সদস্য পদ সহ। তারপরে তাকে গ্রেপ্তার করা সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, কিন্তু তারা সে কাজ করে না। কেন গ্রেপ্তার করে না আমরা বারবার প্রশ্ন করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তারা কোনো জবাব দেয় না। অর্থাৎ এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। বিএনপি প্রতিনিধি দল যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান, তাকেও তো নিশ্চয়ই বলেন এগুলো, তার প্রতি উত্তরে কি পেয়ে আপনারা আশ্বস্ত হন? আসলে মূল কারণটা কি, যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এদের মনোবল নষ্ট হয়ে গিয়েছে, এদের যে সাংগঠনিক কাঠামো এটা ডিস্ট্রয় হয়ে গেছে। এই সরকারের উচিত ছিল দ্রুত সময়ের মধ্যে দিয়ে এটা পুনর্নির্মাণ করা বা সাংগঠনিক গতিশীলতা আনা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজে সফল হয়নি, এবং আমি আশা করব যে নির্বাচনের আগ পর্যন্ত যে কয়দিন সময় আছে, এই পুলিশ ডিপার্টমেন্ট বা সচিবালয়ের প্রত্যেকটা কর্মকর্তাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটা কঠিন হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আসতে চাই।
একজন দর্শক আপনার অনুরাগী আপনার মতামত জানতে চাচ্ছিলেন যে বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে তাদের কি মতামত, মানে দলীয়ভাবে, এবং ক্যাপাসিটি আছে কিনা এই সরকারের, আপনি কি মনে করছেন আসলে? ক্যাপাসিটি নাই। এখন আপনি দেখেন, আমি বলি আপনাকে, উনি যে কথাটা বললেন যে এই আপনার বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে কিছু বলছেন না কেন? প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, আসলে বিএনপি চায়টা কি এটা আগে বোঝার চেষ্টা করেন। ওই আপনি দেখবেন গ্রামের বাড়িতে বিয়ে শাদী যখন হয় না, তখন দেখবেন দুই পক্ষে হ্যাভি ঝামেলা বাঁধে। তখন ওই ছেলের মেয়েকে খেলে একটা ছোট একটা চিরকুট পাঠায়, দুজনে কিন্তু বর বধূ সেজে বসে আছে, এখন মানে প্রায় মারামারি অবস্থা দুই পক্ষের মধ্যে। তো অনেকে চিঠি পাঠায় যে এগুলো হইতে দাও, তুমি গেলে কোনো মতো আমাদের বাড়িতে আসো, বাকিটা আমরা ঠিক পাবো, পরে এরা আর কেউ থাকবে না। কারণ বিএনপির হিসাব হলো ওইটা। বিএনপি এই সব দেখতেছে, সব বুঝতেছে, এরা যেগুলো করতেছে এটা কে না বুঝে রে ভাই? আমরাই বুঝি, আর ওনারা বুঝবে না? ওনারা তো পলিটিক্স করতে করতে একজন বুড়া হয়ে গেছে, আমরাই বুঝি। আমরা তো মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি অন্তত এতটুকু নিশ্চিত বিয়ে অন্তত হবে, যে ঝামেলা সব যাই হোক। বুঝে। এখন তার কথা হলো কোনো মতে খালি হয়ে যাক, আমরা খালি ইলেকশনটা হয়ে যাক, ইলেকশন হয়ে যাওয়ার পরে দেখবনি আমরা কি হয়। এখন আমরা কাউকে চটাতে চাই না। কারণ ভাই যা বলে বুঝতেছে ভুল, তাও বলে ঠিক আছে, আসো সাইন করো, কোথায় তাকায়ও না, সাইন করে দেয়। কারণটা কি? তারা খালি ইলেকশনটা করতে চায়। ইলেকশনের পরে কার সঙ্গে কী আলাপ হয়েছে তখন দেখা যাবে, তখন দেখবেন কত কিছু হয়, তখন দেখবেন কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সব বাইরে পড়বো, সব একদম নথিবদ্ধ হইয়া ফাইল আকারে বিএনপি লিডারদের কাছে জমা হচ্ছে, সব নিয়ে তখন টান দিবে। কাজেই তখন ইউনূস সাহেব যে খুব একটা আরামে থাকবে এটা আমি নিজেও মনে করি না। ভাই শুনেন, আমি বলি প্রকৃতির একটা বিচার আছে, ওই পরকালে বিচার হয় না, পরকালে বিচার হয়, ইহকালেই বিচার হয়। শেখ হাসিনা কোনদিন ভাবছিল তাকে এই দেশ ছেড়ে এভাবে যাইতে হবে? পতন তো সবারই হবে, যত লম্বা রাতি হোক, সকাল তো সময় হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সকালে আপনি ঘুমের থেকে উঠিয়ে দেখলেন যে ঝড় বৃষ্টি হচ্ছে, এটা হলো ভয়ঙ্কর। ওনার হচ্ছে তাই ভাবছিলেন উনি এভাবে যাইতে হবে। কি কারণে গেছে? অনেকে বলে ষড়যন্ত্র মড়যন্ত্র, যাই বলেন আপনি, আপনারও তো অনেক কিছু ছিল, আপনি ষড়যন্ত্র থামাইতে পারলেন না কেন? পারলেন না কেন? মূল কারণটা হলো কি জানেন? পূর্ণ হয়ে গেছে। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন সমস্ত কিছুর বিচার ইহকালেই হয়। আপনি কি হাসিনার উদাহরণ দিয়ে ডক্টর ইউনূসকে সতর্ক করছেন? ওনাকে সতর্ক করা গেছে, উনি ভালো মতো বুঝে কি হবে। ওনাকে আমি সতর্ক করার কি? আমি তো পাবলিক রে ভাই, আমি কে সতর্ক করার? তবে হাসিনার সঙ্গে ওনার জীবনযাপন, রাষ্ট্র পরিচালনার কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। হাসিনার অনেকগুলি নেগেটিভ দিক ওনার মধ্যে আছে, হাসিনারও কিছু পজিটিভ দিক কিন্তু ছিল। একটা মানুষ পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যার সব ভালো, আবার এমন একটা মানুষ পাবেন না যার সব খারাপ। হাসিনা যত খারাপ ছিল, কিছু ভালো কাজও সে করছে, ওইগুলি করার তো তার এবিলিটি নাই। ওগুলি করার এবিলিটি আছে, ওগুলি করার এবিলিটি নাই তো ভাই। নিজের টাকা তো পদ্মা সেতুটা করছে, আর নিজেদের এই পোর্টটা তো সে একজনকে দিয়ে দিচ্ছে। কিন্তু ভাই, এগুলো মাসুদ লাভ ভাই, নাই। যখন এই কথাগুলো ধরেন বলা হচ্ছিল, তখন তো ধরেন বলা হয় যে একটা বিশেষ প্রেক্ষাপট, একটা বিশেষ অবস্থা, দেশের এই অবস্থা, তার মধ্যে আপনি এই ধরনের হতাশার কথা বলছেন, বা আমাদের আমি তো হতাশার কথা বলছি না। একজন দর্শকও বললেন যে সেই ছেলে কবে হবে, সেই ছেলের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটাতে তিনি আমাদের আসলে শুনেন, আমরা হাসিনার আমলে নানাভাবে অত্যাচারিত হয়েছি। আমাদের বাক স্বাধীনতা ছিল না, একদলীয় শাসন ছিল, ফ্যাসিবাদ ছিল, গণতন্ত্র ছিল না, অন্য দলকে কথা বলতে দেওয়া হতো না, এগুলো সব ছিল। এগুলোতে আমরা বিরক্ত ছিলাম, অতিষ্ঠ ছিলাম তো। তো এখন আমরা কি ভাবছিলাম যে এটা যদি যায় তাহলে আমরা ওদের একটা গণতান্ত্রিক আবহাওয়া পাবো, একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট পাবো। পাইনি তো। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনাকে। জাতীয় ঐক্যমত্য করতেছে তারা, জাতীয় ঐক্যমত্য কমিশন, ঠিক আছে, ওকে। আওয়ামী লীগকে আপনি বলবেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, এর বিচার করব। যদি আপনি ধরিয়ে নিচ্ছেন ফ্যাসিস্ট দল, তাহলে বিচার করবেন কেন? আপনি বিচার করিয়ে দিলেন ফ্যাসিস্ট, মেরে ফেলেন, সব ঘোষণা দিয়ে দেন, দেশে যেখানে যত আওয়ামী লীগের আছে সবাইকে গুলি করে মেরে ফেলা হবে, বলে দিলে তো হয়ে যায়। তাহলে বিচার করবেন কেন? আবার যতদিন বিচার চলবে ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত। তো বিচার শুরু করতে পারছে এই পর্যন্ত ফেব্রুয়ারিতে তারা করে, এই পর্যন্ত কি বিচারটা শুরু করতে পারছে? গত কয়েক মাসে কেন বিচার শুরু করে না কেন? এখন যদি বিচার শুরুই হয় 6 বছর পরে, যে 6 বছর কর্মকাণ্ড স্থগিতটা করেন আপনি, আমার কোনো আপত্তি নাই, বিচারের মাধ্যমে করেন, আদালত করুক। আদালত করছে, করেন। ধরলাম আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগ খারাপ, আমি ধরে নিচ্ছি
আওয়ামী লীগের নাম গন্ধ উচ্চারণ করা যাবে না, ঠিক আছে আপনার গায়ের জোর আছে করলেন, তো আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের জাতীয় পার্টিকে আসতে দেন না কেন? ওটা তো আপনি নিষেধ করেন নাই, ওর বিরুদ্ধে কোনো মামলা করেন নাই, ওর নেতাও তো বাইরে বাইরে ঘুরতেছে, তার বিরুদ্ধে কোনো মামলাও নেই, তাহলে তাকে কেন আপনি আনলেন না? তো তাকে বাদ দিয়ে আপনি কীভাবে জাতীয় ঐক্যমত্য হইলো? মোট কথা হলো, আমি যাদেরকে বলি তারাই দেশের নাগরিক, আর কেউ নাগরিক না। এটা যখন আপনি ভাবেন, ইজ ইট ডেমোক্রেসি? এটাকে পৃথিবীর কোনো দেশ এটাকে ডেমোক্রেসি বলবে? বলবে না। যে পশ্চিমা বিশ্বের উপর ডক্টর ইউনূসের এত আস্থা ছিল, সেই পশ্চিমা বিশ্বের, সে তো কদিন আগে মিটিং করে আসলো, ওরাই তো ওই 6টা সংগঠন ওনাকে বলতেছে যে আপনি এই গণমামলা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এগুলো উঠাই নেন, বলতেছে তো। এই সমস্ত কিন্তু আমরা বিবৃতি আওয়ামী লীগ আমলে দেখতাম। যখন আওয়ামী লীগ আমলে যখন হিউম্যান রাইটস ওয়াচ বলতো, তখন হাসান মাহমুদ ওবায়দের কাছে বলতো কি, বিএনপি জামাত টাকা দিয়ে এগুলি নিয়ে আসছে। এখন তাহলে কে টাকা দিয়ে নিয়ে আসছে? এরা খালি টাকাই খায়, আর কোনো কাম করে না। না, আর যে সরকারে থাকে সে সব বুঝে। ভাই এগুলি কুয়ে লাভ আছে কোনো? অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। নাজমুল হাসান, আমি মাসুদ কামালের বক্তব্য রেশ টেনেই বলতে চাই, তিনি বলছেন যে এই প্রত্যাশিত একটা গণতান্ত্রিক পরিবেশে থাকার কথা ছিল, সেই প্রত্যাশার অনেকটা ঠিক মেটে নাই। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল, ঠিক এই বর্তমান রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাতে তো তারও অ্যাক্টিভ একটা পার্টিসিপেশন আছে। গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিএনপি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না থেকে থাকে, কোনো ওজোর আপত্তিও তো দেখি না। না, আমাদের কিছুটা প্রত্যাশা আছে যে ঠিকমতো ফাংশন করছে না সরকার যন্ত্র, কিন্তু তাই বলে আমরা হতাশ না। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি তারা সকলের সমন্বয়ে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেবেন। সবচেয়ে বড় কথা ভাই যেটা বলল, যে বর্তমান যে সরকার, এই সরকারের মানে আমার কাছে কেমন যেন মনে হয় কোথাও কোনো সমন্বয়ের অভাব আমি আছে। যদি প্রশ্নটা আর একটু ধরেন স্পেসিফাই করি, যে আমরা গণতন্ত্রের কথা বলি যে গণতান্ত্রিক চর্চার কথা, 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যে ধরনের গণতান্ত্রিক চর্চা এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং একেবারে সাধারণ জনতা একই সাথে আমরা যারা আছি সকল অংশীজন মিলে আমরা করছি, একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, গণতান্ত্রিক কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই উন্নত হয়েছে। এটা তো মানে নিঃসন্দেহেই বলা যায় যে আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে সরকারের সমালোচনা আচ্ছা, করতে পারছি। মাসুদ কামাল ভাইয়ের মনে হচ্ছিল যে তিনি ঠিক স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, আপনার মনে হচ্ছে যে আমাদের মানে গুম হওয়ার ভয় নাই। না ভাই, ওইভাবে বলে না, আমাদের গুম হওয়ার ভয় নাই, ঠিক আছে, অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার ভয় নাই। এই দিক থেকে কিন্তু বেসিক উন্নতি হয়েছে, এটা বলতেই হয়। সেই উন্নতি হয়েছে। আমাদের দুজন দর্শক আছেন, আজকে অনেক ফোন কল পাচ্ছি দর্শকদের, তাদের একটু প্রশ্ন একটু শুনে আসতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মাসুদ কামাল সাহেবের একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি বলুন, শুনছেন উনি। জি মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনার একজন ভক্ত মানুষ, আপনার কাছে একটা কথা আমার জানতে খুব ইচ্ছা হইলো। যে জামাতের আমির সাহেব আওয়ামী লীগ ক্ষমতায় ছাড়ার পরে বলছিল আওয়ামী লীগ আল্লাহর রাস্তায় মাফ করে দিছে। ইদানিং আবার বলতেছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে। তো এটা কোন ধরনের কথাটা বুঝলাম না। এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো যে এনসিপির যে নেতারা আছে, জি বলুন বলুন। যে এনসিপির নেতারা টকশুটাই না, মিডিয়া এদেরকে খুব বড় নেতা বানায় দিচ্ছে, এর কারণটা কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মাসুদ কামাল ভাইয়ের প্রশ্নটা করতে চাই। জি বলুন। ভাই, আসলে এই যে আমরা তো 14 মাস ধরে দেখতেছি সব দল মিলে আইন হিসাবে বসাইলো। এখন দেশের পরিস্থিতি তো আমাকে এই সাধারণ মানুষের চেয়ে আপনারা ভালো বোঝেন কি, আমরা তো খুব বেহালে আছি বুঝছেন। আর আমার মাসুদ কামাল ভাইয়ের শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাইয়ের টকশো সবসময় আমি শুনি,
এই জন্য ওনার মানে ওনার কাছে জানতে চাই যে গত মানে আওয়ামী লীগের আগে যে বিএনপি ছিল ওরা তো 5 বছরে হ্যাট্রিক করে দুর্নীতিতে 5 বছরেই মানে দুর্নীতির শীর্ষে ছিল। এখন এই বিএনপি এখন যার মাঠে দেখা যায় বিএনপি আর জামাতেই, এনসিপি তো নামে বলা চলে। তো এই বিএনপি যখন 5 বছর দুর্নীতির শীর্ষে থাকি তখন এই দলে আমরা কি আশা করতে পারি? এই মুহূর্তে আরো একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি যে আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো মাসুদ সাহেবের কাছে। ঘটনা হলো যে ওনাকে তো অন্য কোনো চ্যানেলে পাইলেও ওই সমস্ত চ্যানেলে দর্শকদের ফোন নেয় না, কিন্তু আজকে অনেকদিন পরে হয়তো এটিএন নিউজে পাইলাম ওনাকে। জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হইলো যে 54 বছর পরে এসে জামাত বলতেছে যে যদি অপরাধ করে থাকি, যদি বলছে, যদি কথাটা বলছে যে যদি অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন 71 এবং 47-এ। আমার প্রশ্নটা হলো যে এইটা যদি 5 বছর বা 10 বছর পরে শেখ হাসিনা এইটা যদি বলে যে যদি অপরাধ করে থাকি মানবতা বিরোধী তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা তারা রাজনীতি করতে পারবে কিনা ক্ষমা চেয়ে। এই একটা প্রশ্ন। পাশাপাশি হলো যে আমি 17টা 18টা চ্যানেলে টক শো দেখি, সবগুলা চ্যানেলেতেই শুধু খালি এই যে এনসিপি, বিএনপি, জামাত, ডক্টর ইউনূস এই ছাড়া আর কোনো আলোচনা নাই। সবগুলা চ্যানেলে দর্শকদের মানে যারা টক শোতে আসে তাদের একই প্রশ্নই থাকে, সবগুলা চ্যানেলে একই প্রশ্নই থাকে। মানে আমি বুঝলাম না আপনি এখন কি জানতে যাচ্ছেন? আরো তো অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে টক শোতে কেন আলোচনা হয় না? অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি মাসুদ কামাল ভাই। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, দুজন দর্শকের আগের প্রশ্ন তো ছিলই। সর্বশেষ যেটি প্রশ্ন করলেন তারটা দিয়ে শুরু করি। তিনি বলছেন 54 বছর পরে এসে জামাত বলছে 47 থেকে কোনো অপরাধ যদি করে থাকি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিতে পারেন। দর্শকের প্রশ্ন, হাসিনাও যদি একটা সময় এসে বলেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেবো কিনা। আচ্ছা, একটা কথা হলো যে জামাতের যিনি প্রধান আছেন উনি যে বলেছেন কথাটা, আগে তো এটুকুও বলতেন না, এটুকু বলেছেন। এখন যদি জনগণ মাফ করে, দেখা যাক জনগণ মাফ করে কিনা। যদি জনগণ মাফ করে তো ভালো। এখন হাসিনা যদি এসে বলে তখন যদি জনগণ মাফ করে তখন দেখা যাবে। সব কিছু তো জনগণের উপর, উনি তো মাফ চাচ্ছেন পাবলিকের কাছে। এখন এই যে ঝর্ণা আপা যেটা এই মাপ চাওয়াটা ঝর্ণা আপা কি ইয়েকে শফিক সাহেবকে জামাতকে মাফ করবেন? যদি করেন তাহলে তো আরেক আপা হাসিনাকে মাফ করতে পারেন। আমি জানি না কি হবে, এটা জনগণের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি অন্য অন্যগুলি বলি। আরেকজন বলেছিলেন যিনি যে বিএনপি দুর্নীতিতে হ্যাট্রিক করে তারা কী করবে। আমি ওনাকে একটা কথা বলি, আপনি ভাবেন তো 96-এর আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কে এক ছিল? খালি এই কথাটা আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। 96 সালে যে আওয়ামী লীগটা ক্ষমতায় আসছিল সেই আওয়ামী লীগের সঙ্গে 2014 যে আওয়ামী লীগ, এই দুটাকে আপনি এক করে দেখেন। যদি না দেখেন, কেন দেখেন না? কারণ সময় চেঞ্জ হয়েছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়। ঠিক একই রকম 2006-এর বিএনপি আর 2025-26-এর বিএনপি এক না। টাইম চেঞ্জ হয়ে যায়। অনেক দল একসময় খুব খারাপ থাকে ভালো হয়ে যায়, অনেক দল খুব ভালো থাকে খারাপ হয়ে যায়। এটা হলো জানেন সবগুলি ডিপেন্ড করে যে পাবলিক কি বলতেছে। একটা রাজনৈতিক দল খারাপ হইতে কিন্তু পাবলিক দেয়, পাবলিক যদি প্রতিরোধ করে খারাপ হতে পারে না। আর এর আগে আরেকজন বলেছেন যে এনসিপিকে, যেটা বলতে চাই না আমি, তিনি বলছেন যে এনসিপি নেতাদের মানে তাদেরকে প্রয়োজনের চাইতে বেশি বড় করে কেন আমরা দেখছি। এই প্রশ্ন আসলে আমারে কেন আপনারে করছে মানে এনসিপি নেতাদের তাহলে কি মাসুদ ভাই, আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই, এনসিপির নেতা যাদের নেতৃত্বে এত বড় একটি মানে ইতিহাস পরিবর্তনকারী একটি বৈপ্লবিক একটি পরিবর্তন ঘটলো বাংলাদেশে, তারা এক বছরের মধ্যে এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেলেন যে দর্শকরা এখন এমন প্রশ্ন করছেন আমাদেরকে। জি জি, এটাই বাস্তবতা। আমি আপনাকে ঘটনাটা বলি, শুনেন। ঘটনাটা হলো কি, এনসিপির খুবই সম্ভাবনাময় একটা দল ছিল। আমি এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। এই দলটা অপ্রাসঙ্গিক, এদের কিন্তু কেউ করে নাই। ওনারা নিজেদেরকে করেছে। ওনাদের যে বাড়াবাড়ি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনিকভাবে দাপট, হুমকি ধামকি,
বাড়াবাড়ি এবং কোনো নেতার নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং সিনিয়র জুনিয়রকে অপমান করা, অপদস্থ করা, এই যে কাজগুলি তাদের মাধ্যমে হয়েছে, তাদের নামে হয়েছে, অনেক সময় তারাও করেন নাই, তাদের নামে হয়েছে, এগুলি তারা হ্যান্ডেল করতে পারে নাই। এবং তাদেরকে নিয়ে যারা আশা করছিলাম, দেখলাম তারা একটা গড্ডালিগা প্রবাহে গা ভাসিয়েছে। আমরা আওয়ামী লীগ বিএনপি বিপরীতে এনসিপিকে নিয়ে ভাবছিলাম যে নতুন ধারার দল আসবে, কিন্তু তারা ওই আগের ধারাতেই চলা শুরু করছে এবং তাদের নামে অনেক স্ক্যান্ডাল হয়েছে, টাকা পয়সা নিয়ে আলোচনা হয়েছে, অমুক গ্রুপ থেকে টাকা আনছে, তমুক গ্রুপ থেকে টাকা আনছে, হয়তো টাকা আনছে 15 কোটি, তারা বলতেছে 35 কোটি হইতেছে তোরে ভাই, তারা বলবে এইটা। তো এখন এই যে বিষয়গুলো হচ্ছে, এইগুলির মাধ্যমে এনসিপি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে তাদের উপর মানুষের আর আস্থা নাই। এবং তাদেরকে যখন আপনারা তো আনেন কি করেন এটা তো বুঝি, কোনো ভালোবাসা তো নাই, তাদের প্রতি কোনো প্রেম নেই রে ভাই। আপনার প্রেম হলো কি আনলে পরে এই প্রতিষ্ঠানটা চলবে, লোকজন দেখবে। তো এনসিপি কথা শুরুর দিকে সবাই শুনতে চেয়েছে, আপনারা বরং এখান থেকে একটা মেসেজ পাইলেন যে দর্শকরা শুনতে চায় না, আপনারা বিবেচনা করবেন সামনে আপনি কি করবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। নাজমুল হাসান, আপনার কাছে আসতে চাই। দর্শকের প্রশ্নের আংশিক উত্তর তো মাসুদ কামাল দিয়েছেন। তিনি বলছিলেন যে 2006 এর বিএনপি আর 2025 সালের বিএনপি এক নয়। আমি আর একটু মানে পরিষ্কার করি, এখনকার বিএনপি যে আলাদা, আমরা কি গত 14 মাসে বিএনপি কি সেটা জনগণকে বোঝাতে পেরেছে? অবশ্যই বিএনপি, এখনকার বিএনপি আলাদা। তবে কিছুক্ষণ আগে যে দর্শক প্রশ্নটি করলেন যে বিএনপি 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় কিভাবে, এর পদ্ধতিটা কি, আমার মনে হয় যে সেটা উনি জানেন না। সাধারণত টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোনো দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বললে বুঝতে হবে যে তার আগের বছরের রিপোর্ট দিয়ে পরের বছরের মূল্যায়ন করে। 5 বার না হোক, একবার হলেও কি সেটা গৌরব? আমি বলতেছি, প্রথমত হচ্ছে যে 2000 সালের রিপোর্ট দিয়ে টিআইবি 2001 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করছে। তাহলে 2000 সালে ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। 2001 সালের রিপোর্ট দিয়ে 2002 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। 2001 সালে ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। আগস্ট পর্যন্ত, আগস্ট না, নির্বাচনের আগ আগ পর্যন্ত আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের দুর্নীতির রিপোর্ট দিয়ে যদি বিএনপিকে মূল্যায়ন করা হয়, তাহলে তো সেটা দুঃখজনক। আমার মনে হয় ওই দর্শক শ্রোতাটা কিভাবে দুর্নীতিতে সূচক নির্ধারণ করে এটা উনি জানেন। 2003 এর যে দুর্নীতির রিপোর্টটা ছিল ওটার একক অর্জন বিএনপির, সেটা গৌরবের। সেটা যদি না, অবশ্যই গৌরবের না। একজন দেশপ্রেমিক পলিটিক্যাল কর্মী হিসাবে এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের না। তবে সেই ভুল থেকে আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করছি। আরেকজন দর্শক শ্রোতা যে প্রশ্নটা করলেন যে জামাতের আমির ক্ষমা চাচ্ছে, আসলে জামাতের আমির কিন্তু আজকেই ক্ষমা চায়নি। 5 আগস্টের পর এখন পর্যন্ত আমি যতটুকু জানি 4 থেকে 5 বার ক্ষমা চেয়েছে। আমি আসার সময় এক ছোট ভাই বলল যে, আপনি মজা করে বলল যে জামাত যে ক্ষমা চেয়েছে, এই ক্ষমা চাওয়ার উপরে একটা গণভোট করা যায় কিনা বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে কি করবে না। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইতিহাসে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই। এটার বিচার আছে, বিচারের পর যা শাস্তি সেটা হবে, কিন্তু ক্ষমা নাই। জামাতের সাথে একটা সময় বিএনপি রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি করেছে, লড়াই সংগ্রাম করেছে। জনগণ ক্ষমা করবে কি করবে না সেটা না হয় জনগণের প্রশ্ন। বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা তারা কি ক্ষমা করেছে? না, আমি তো আমার কথার মধ্যে দিয়ে পরিষ্কার করলাম যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের ক্ষমা নেই, ইতিহাসে নেই। ইতিহাস ঘাটলে এই 2 অপরাধের কোনো ক্ষমা নেই, আমার কথা পরিষ্কার। আর জামাতের সাথে আমাদের যে আন্দোলন ছিল সেটা ছিল ভিন্ন প্ল্যাটফর্মে কৌশলগত আন্দোলন, এবং এই একই আন্দোলন কিন্তু আওয়ামী লীগও করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতের আমির এবং বড় বড় নেতার সাথে গায়ে গা ঘেঁষে শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সংসদের লবিতে বসে প্রেস ব্রিফিং করেছে। অর্থাৎ এই যে আন্দোলনগুলো, এগুলো কিন্তু কৌশলগত আন্দোলন। এগুলো সেই কৌশলগত আন্দোলনের সময় আন্দোলন, মানে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ বা সেটার আসলে মানে পরবর্তীতে আওয়ামী লীগও যখন কখনো আসে, সেক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দল তাদের সাথে এই ধরনের আন্দোলন করলে তারাও মনে হয় একই যুক্তি দিলে সেটাও আমরা মেনে নিতে পারি। মাসুদ কামাল, খুব স্বল্প সময়ের এই পর্বে আমরা উপনীত হলাম। 2টো বিষয় আপনার কাছে জানতে চাই। গণভোট নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে, কবে হবে সেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিতর্ক, কিন্তু গণভোট কি নিয়ে হবে সেটা কি আপনার কাছে পরিষ্কার? গণভোটে আপনার ধরেন তারা যদি বলে যে আমাদের জুলাই সনদ নিয়ে আলোচনা করো, জুলাই সনদের ইস্যু হলো আপনার এতগুলি 84টা প্রশ্ন, এখানে হানা ভোটে জনগণ কীভাবে বলবে?
শুনেন, একাধিক প্রশ্নের উত্তর এক কেবলমাত্র হা নাতে দেওয়া যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ছোট্ট এক্সাম্পল। আপনাকে কেউ বললো, অথবা আমাকে কেউ বললো, আপনার দোষ নেই, আমার কথা বলি, কারণ আমাকে আপনি বললেন যে ভাই আপনি যে আগে বউ পিটাইতেন এখনো কি পিটান? বলেন এই প্রশ্নের হানা কোনো উত্তর আছে? আমি যদি হা বলি তাহলে আমি আগেও পিটাইতাম এখনো পিটাই, আর যদি না বলি তাহলে আমি আগে পিটাইতাম কিন্তু এখন পিটাই না। উত্তর হলো একাধিক প্রশ্নের হানাতে উত্তর হয় না। আর এখানে 84টা প্রশ্ন, আপনি কি বলবেন? বলেন উচ্চ কক্ষ, উচ্চ কক্ষে পিয়ার হবে। আমি হয়তো উচ্চ কক্ষ চাই, কিন্তু উচ্চ কক্ষে আমি পিয়ার চাই না। আমি এটা কেমন করে হানাতে আমি দেবো? বুঝান আপনি আমার এটা। একটা প্রশ্নই বললাম, একটা প্রশ্নই আপনি উত্তর দেন আমাকে। তাহলে হানা বা মানে গণভোটের ভবিষ্যৎ কি এক বাক্যে? গণভোটের ভবিষ্যৎ ভয়ঙ্কর, একটা আওলা বাঁচবে। আর তারও চেয়ে বড় কথা, এই গণভোটের কি মূল্য আছে? কি মূল্য আছে? গণভোট আপনি করলেন, হ্যাঁ জয়যুক্ত হইলো, ইলেকশনে মনে করেন বিএনপি আসলো, আমি কথায় কথা বলতেছি, ধরেন বিএনপি আসলো, বিএনপি কি বলবে? আমরা বাস্তবায়ন করবো যেটা নিয়ে আমি জনগণের কাছে গেছিলাম। সে জনগণের কাছে কি নিয়ে গেছিল? সে গেছিল 31 দফা নিয়ে। সে বলবো 31 দফার সঙ্গে যা যা মিলে ওইগুলি মিলামো, বাকিগুলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান। আপনার কাছে আসতে চাই, বিএনপির 31 দফার প্রশ্ন যখন আসলো, জুলাই সনদের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। প্রধান উপদেষ্টা আইন জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এমন বক্তব্যকে পলিটিক্যাল ইমোশন বলে উল্লেখ করেছেন সালাউদ্দিন আহমেদ। আমি জানতে চাই, জুলাই সনদ নিয়ে বিএনপির পলিটিক্যাল রিয়েলিটি অর্থাৎ বাস্তব চিন্তা কি? সেটা কি মাসুদ কামাল ভাই যেমনটি বললেন তেমনটি, নাকি অন্য কিছু? না, তেমনটি আসলে জুলাই সনদ বিএনপি এখানে অংশগ্রহণ করেছে, আলোচনা করেছে এবং স্বাক্ষর করেছে। দ্যাটস মিন জুলাই সনদকে আমরা গ্রহণ করি। কিন্তু বিএনপির যে 31 দফা, আপনি 31 দফাটা একটু পড়ে দেখবেন যে ওই 31 দফার মধ্যেই কিন্তু জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব সেগুলো সন্নিহিত। জুলাই সনদের অনেক বছর আগেই বিএনপি 31 দফা দিয়েছে, যেই 31 দফার আলোকে যদি একটা দেশ গড়ে তোলা হয় তাহলে ওই জুলাই সনদের খুব একটা প্রয়োজন পড়ে না। মানে ক্ষমতায় যাওয়ার পরে তাহলে ধরেন যেই দুইটা বই আগে বিএনপি হাতে নিবে, জুলাই সনদ আগে নিবে নাকি 31 দফা আগে একসাথে নিবে? যুগোৎপদ ভাবে চলবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একেবারেই শেষ মুহূর্তে শেষ প্রশ্ন মাসুদ কামাল ভাই আপনার কাছে। আপনি জানেন যে আজকে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় বলা হচ্ছে যে যারা নির্বাচন করবেন তাদের আয় ও সম্পদের বিবরণী দাখিল করা হবে। প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর প্রথম সপ্তাহে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যদের আয় এবং সম্পদের বিবরণী জনগণের সামনে উপস্থাপন করবেন। আপনি আর কতদিন আমরা অপেক্ষা করব সেই সম্পদ বিবরণী পাওয়ার জন্য? আপনাকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনো লাভ নাই। প্রধান উপদেষ্টা বলছিলেন, উনি নিজে দিচ্ছেন, অন্যদের লাভ বাদ দেন, উনি নিজে দিয়েছেন। কেন দেননি জানেন? দেওয়ার সুযোগ নেই, এই জন্য দেন নেই। দিলে পরে ধরা খাবেন, এই জন্য দেন নেই। এর মধ্যে তারা যা যা করছে, মানে যখন তারা বলছে এইগুলো, তখন তো খাওয়া খাওয়াই শুরু হয় নাই। যখন খায়া মজা পায় ফেলেছে, এখন খাইয়ে ফেলেছে ভাই, বাইরে করবো কম করে, এই জন্য আর কেউ দেয় না। বেসিক্যালি থিওরিটিক্যালি যারা না দিচ্ছে এবং দেয়নি, ওইরকম প্রতিশ্রুতি সত্ত্বেও তারা সে প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের কাছে, জাতির কাছে। জাতির কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর যারা না দেয়, আপনি থিওরিটিক্যালি ধরে নিতে পারেন তারা সবাই চোর। আর অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে জনাব নাজমুল হাসান, আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি। স্বাধীন সংলাপ সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এই আয়োজন থেকে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। এটিএন নিউজের সঙ্গে থাকুন।